আসসালামু আলাইকুম, সরি ফর টেকনিক্যাল ডিস্টারবেন্স। আসলে টেকনিক্যাল ব্যাপারটা সবাই ইয়াঙ্গা যত এক্সপার্ট, আমরা তো আসলে তত এক্সপার্ট না, যার ফলে আচ্ছা যাই হোক, অবশেষে তবু শুরু করতে পারলাম। সরি, অনেকেই হয়তো অপেক্ষা করছেন। একদম খুব সহজ করে, খুব সিম্পল করে, এক হচ্ছে ডায়াবেটিস এর রোগীর সংখ্যা অনেক বাড়ছে সারা পৃথিবীতে, আপনারা সবাই জানেন। ডায়াবেটিস রোগী সারা পৃথিবীতেই বাড়ছে এবং বাংলাদেশেও বাংলাদেশেও বাড়ছে। তো আজকে আমি খুব সহজভাবে আপনাদের বলবো যে প্র্যাকটিক্যাল গাইড হাউ টু ম্যানেজ ডায়াবেটিস ডিউরিং রমাদান। রোজা যেহেতু একদম সামনে, আপনার আত্মীয় স্বজনরা হয়তো আপনাকে ফোন করবে যে ডায়াবেটিসের যেসব ওষুধ খাচ্ছে সেটা ডোজ কিভাবে কমাতে হবে, বাড়াতে হবে, বা এইসব ব্যাপার নিয়ে আমি খুব সহজ করে, সিম্পল করে, একদম যতটুকু সহজ করা যায়। আপনি আইডিএফ সারা ওয়ার্ল্ডে বিভিন্ন গাইডলাইন আপনি পাবেন, ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশনের গাইডলাইন। একটা রিকোয়েস্ট কি আছে স্যার, ওটা একটু অ্যাকসেপ্ট করুন স্যার, রেকর্ড রিকোয়েস্ট ওখানে আছে স্যার। স্যার আপনার জুমের ইয়াতেই ওখানে জুমে ওখানে ওটা মানে কি স্টপ শেয়ার লাইভ ম্যানেজ কোন জায়গায়? আচ্ছা না স্যার, ঠিক আছে স্যার, আপনি কন্টিনিউ করুন স্যার। আচ্ছা, আমি কন্টিনিউ করি, যেহেতু টেকনিক্যাল পরে আবার কোনো ঝামেলা শুরু হবে। আচ্ছা, তো আজকে আমি খুব সহজ করে বলবো, খুব বেশি সময় নেব না। হ্যাঁ, আমরা শুরু করি। মোর প্র্যাকটিক্যাল, আমি খুব বেশি থিওরি বলবো না আজকে, মূলত প্র্যাকটিক্যাল জিনিসগুলো আলোচনা করব। আপনি হেডফোন ইউজ করতে পারেন একটু বেটার ভয়েসের জন্য, এবং আই হ্যাভ মেড মাই প্রেজেন্টেশন ভেরি ইজি অ্যান্ড ভেরি সিম্পল, and I consider my listeners to be an MBBS doctors. সুতরাং আপনি হয়তো একটু জটিল করে বলা যায়, আমি খুব সহজ করি, MBBS ডাক্তাররা যাতে বুঝতে পারে সেই অনুপাতেই আমি আপনাদের আজকে ডায়াবেটিস ম্যানেজমেন্ট ইন সমাধানটা বলবো। আপনি এখানে জাস্ট আপনার ফোকাস করা দরকার, কোনো কিছু লেখার দরকার নাই। আমি গ্রুপে একটা পোস্ট দিয়ে দিব আমার এখানে প্রেজেন্টেশনের যত কন্টেন্টস আছে সবকিছু নিয়ে, ইউ উইল গেট এভরিথিং, সবকিছু আপনি পেয়ে যাবেন। এবং আফটার দ্য প্রেজেন্টেশন আমি আশা করব যে আপনি হয়তো ডায়াবেটিসের ওষুধ, একজন মানুষের ডায়াবেটিসের ওষুধ রোজার সময় কিভাবে অ্যাডজাস্ট করতে হবে, ইউ ক্যান অ্যাডজাস্ট। তো লেটস উই স্টার্ট। হ্যাঁ, তো diabetes and Ramadan, fasting during Ramadan is one of the 5 pillars of Islam. About 160 million people worldwide with diabetes fast during Ramadan. Recent advancement gives us the opportunity to offer the patient have a normal or near normal life. এক হচ্ছে ইসলামে রোজা রাখা, ইসলামের যে 5টা স্তম্ভ, রমাদান ইজ ওয়ান অফ দেম। সারা পৃথিবী অ্যারাউন্ড 160 মিলিয়ন পিপল ওয়ার্ল্ড যারা ডায়াবেটিস তারা রোজা রাখে, এবং ইচ্ছে থাকলে আসলে ডায়াবেটিস রোগীদের জন্য রোজা রাখা খুব বেশি তেমন কোনো বাধা নয়। Most commonly asked question during Ramadan: can a diabetic patient fast? What are the risks associated with fasting? What about diet and exercise? How to adjust track and how to monitor blood sugar? So diabetes রোগী রোজা রাখতে পারবে কিনা, নাম্বার 1, রোজা রাখলে কি কি ঝুঁকি, ডায়েট এবং এক্সারসাইজ নিয়ে আমরা কিছু মডিফিকেশন করি, how to adjust the medication and how to monitor your blood sugar level. আমি সবগুলো নিয়ে একটা একটা বলবো, আপনি আস্তে আস্তে দেখতে থাকেন। সো ক্যান এ ডায়াবেটিক পেশেন্ট ফাস্ট? প্রথম যে কথা, আপনি প্রথমেই বিবেচনা করতে হবে যে কোনো ডায়াবেটিস রোগী আপনার কাছে যখন এসে বলবে যে স্যার আমি রোজা রাখতে চাই, আপনি পেশেন্টকে ক্লাসিফাই করবেন পেশেন্ট রোজা রাখতে পারবে কিনা। প্রি রমাদান অ্যাসেসমেন্টটা খুব ইম্পর্টেন্ট। একটা প্রি রমাদান অ্যাসেসমেন্ট করি আমরা প্রত্যেকটা ডায়াবেটিস রোগীদের জন্য। এখানে আমরা রোগীদের ঝুঁকি, রিস্ক স্ট্র্যাটিফিকেশন ক্লাসিফাই করি, এবং পেশেন্টের আগে যদি কখনো রোজা রেখে থাকে সেই সব রোজায় কোনো অ্যাডভার্স কোনো হাইপোগ্লাইসেমিয়া বা অন্য কোনো সমস্যা হয়েছে কিনা সেটা আমরা খোঁজ খবর নেই, এবং প্রত্যেকটা মানুষের জন্য আমরা একটা ইন্ডিভিজুয়াল প্ল্যান ঠিক করি, এবং রোগীদের আমরা ডায়াবেটিসের ওষুধ অ্যাডজাস্টমেন্ট করা, মিল, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ব্লাড সুগার মনিটরিং, এগুলো আমরা পেশেন্টদের এডুকেট করি, এবং আমরা পেশেন্টদের এটাও এডুকেট করি যে আসলে কি অবস্থায় গেলে তখন রোজা রাখা ঠিক হবে না বা রোজা ভাঙতে হবে। তো আমরা যেভাবে ভাগ করি ক্যাটাগরি 1, 2, 3 3 ভাগে ভাগ করি। ক্যাটাগরি 1 হচ্ছে ভেরি হাই রিস্ক, যেসব পেশেন্টদের সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া থাকে, ডায়াবেটিক কিটোএসিডোসিস থাকে,
তারপরে হাইপারসমোটিক স্টেট উইদিন 3 মান্থ, যেটা হংক আমরা বলি, অথবা পেশেন্টের যদি রিকারেন্ট হাইপোগ্লাইসিমিয়া অথবা হাইপোগ্লাইসিমিয়া আনঅ্যাওয়ারনেস থাকে, poorly controlled type 1 DM, acute illness, pregnancy in pre-existing diabetes or GTM treated with insulin, তাদের ক্ষেত্রে অবশ্যই আপনি হাই রিস্ক দেওয়া ক্যাটাগরি 1, chronic dialysis or CKD stage 4 and 5, অ্যাডভান্সড মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন যদি থাকে, ওল্ড এজ উইথ ইল হেলথ যদি হয়, পেশেন্টের যদি কোনো কগনিটিভ ইম্পেয়ারমেন্ট থাকে অথবা আনকন্ট্রোলড এপিলেপসি যদি থাকে, হ্যাঁ, দে আর ইন ভেরি হাই রিস্ক অফ টু কিপ রামাদান। ক্যাটাগরি 2 হাই রিস্ক, এখানে টাইপ 2 ডায়াবেটিস উইথ সাস্টেইন পুয়ার গ্লাইসেমিক কন্ট্রোল, ওয়েল কন্ট্রোল টাইপ 1 অথবা ওয়েল কন্ট্রোল টাইপ 2 অন মাল্টিপল ডেইলি ডোজ অফ ইনসুলিন অর মিক্সড ইনসুলিন, pregnant type 2 or GTM controlled by diet only, CKD stage 3 or nephrotic syndrome, stable macrovascular complication, patient with comorbid condition that present additional risk factor, অথবা people with diabetes performing intense physical labor. এগুলা মোটামুটি ঝুঁকি, এইসব লোকেরা মোটামুটি ঝুঁকি, তার মানে রোজা রাখলে কিছুটা হলেও ঝুঁকির সম্ভাবনা থাকে। আর লাস্ট ধাপ আমরা যেটা ক্যাটাগরি 3 অথবা মডারেট অথবা লো রিস্ক বলি, সেটা হচ্ছে ওয়েল কন্ট্রোল টাইপ 2 DM ট্রিটেড উইথ ওয়ান অর মোর অফ দ্য, যেসব পেশেন্ট ডায়াবেটিসের জন্য শুধু লাইফস্টাইল মডিফিকেশন পাচ্ছে, মেটফর্মিন পাচ্ছে, একাবোস পাচ্ছে, থায়াজোলিড ইন্ডিয়ান্স পাচ্ছে, সেকেন্ড জেনারেশন সালফোনাইলিয়া পাচ্ছে, ইনকিউটিন বেসড থেরাপি পাচ্ছে, SGLT2 ইনহিবিটর পাচ্ছে অথবা বেসাল ইনসুলিন পাচ্ছে, এইসব পেশেন্টরা সাধারণত ঝুঁকি খুব কম, এইসব পেশেন্টরা সাধারণত সেফলি রোজা রাখতে পারে। So recommendation আমাদের category 1 যাতে বললাম, they are the highest risk, they should not fast, number 1. Number 2, category must not fast, মানে তাদের রোজা রাখা অবশ্যই উচিত না। Category 2 যেসব পেশেন্ট, they should not fast, however if wish must be respected. একটা জিনিস খেয়াল রাখতে হবে, কিছু কিছু পেশেন্ট আপনি অ্যাসেসমেন্ট করে আপনি দেখলেন রোজা রাখা তার জন্য ঝুঁকিপূর্ণ, কিন্তু রোগী রোজা রাখবেই, সেসব ক্ষেত্রে আপনাকে অবশ্যই পেশেন্টের ডিসিশন you should respect. So patient, he should receive the structured education, be followed by a qualified diabetes team, check their blood sugar frequently, adjust medication dose, diet and exercise, be prepared to break the fast in case of hypoglycemia. এইসব পেশেন্টদের আমাদের এক হচ্ছে ডায়াবেটিক এডুকেশন দিতে হবে, ব্লাড সুগার মনিটর করতে হবে এবং ওষুধের ডোজ অ্যাডজাস্ট করতে হবে এবং পেশেন্টকে বলতে হবে কখন রোজা ভাঙতে হবে। ক্যাটাগরি 3 যে পেশেন্ট বললাম তারা সাধারণত রোজা রাখতে পারবে, সাধারণত কোনো সমস্যা হয় না। তারা দেখেন রিসিভ স্ট্রাকচারড এডুকেশন, তারা ব্লাড সুগার মনিটর করতে হবে এবং অ্যাডজাস্ট মেডিকেশন ডোজ, ডায়েট এন্ড এক্সারসাইজ এক্সপার্ট রিকমেন্ডেশন, তারা সাধারণত রোজা রাখতে পারবে। আমি একটা আর্টিকেল দেখাচ্ছি যেটা আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনে পাবলিশ হয়েছে, ডায়াবেটিস কেয়ারে ক্লিনিক্যাল এন্ড মেটাবলিক ইফেক্ট অফ ফাস্টিং ইন ডায়াবেটিস পেশেন্ট। এখানে দেখা যাচ্ছে যে আসলে রোজা রাখলে খুব বেশি সিগনিফিকেন্ট চেঞ্জ ইন BMI হয় না। কোলেস্ট্রল লেভেল আসলে ইনফ্যাক্ট দেয়ার ইজ এ বেটার ইমপ্রুভমেন্ট, যদিও বলা আছে যে আপনার HDL বাড়বে এবং ট্রাইগ্লিসারাইড বাড়বে, টোটাল কোলেস্ট্রল LDL খুব বেশি সিগনিফিকেন্ট চেঞ্জ হয় না, যার ফলে দে কনক্লুড দ্যাট fasting during Ramadan is generally safe in type 2 diabetes patient. এটা একটা পবিত্র কোরআনের আয়াত, এখানে বলা আছে রমজান মাস যে মাসে পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, যাহাতে সকল মানুষের জন্য রয়েছে হেদায়েত, সৎপথ প্রদর্শন ও সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টির বর্ণনা। কাজেই তোমাদের মধ্যে যে কেহ এই মাস পাবে সে যেন রোজা রাখে, আর কেহ যদি রোগী বা ভ্রমণরত অবস্থায় থাকে তবে সে অন্য সময় ওই দিনগুলি রোজা রাখবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সহজ করে দেওয়ার ইচ্ছে করেন, তোমাদের জন্য কঠিন কিছু করার ইচ্ছে করেন না, যেন পূর্ণ সংখ্যক দিনগুলি তোমরা রোজা রাখতে পারো এবং মহান আল্লাহ পাকে বরত্ব ঘোষণা করতে পারো। যে হিদায়াত আল্লাহ তোমাদের প্রদান করেছেন তার কারণে তোমরা অবশ্যই তার শুকরিয়া জ্ঞাপন করবে। সূরা বাকারা পারা 2 আয়াত 185। এটা একটা পবিত্র কোরআন থেকে নেওয়া হয়েছে, এখানে রোজা রাখার জন্য মানুষকে বলা আছে। কিন্তু দেখেন এখানে পরিষ্কার বলা আছে যদি কেহ রোগী অথবা if you are traveling, in that case আপনি অন্য সময় রোজা রাখতে পারেন। রোজা রাখার উপকারিতা কি? হ্যাঁ, রোজা রাখার উপকারিতা হলো একটা হচ্ছে ফাস্টিং ইমপ্রুভস মেটাবলিক ফাংশন, helps to lose excess weight, better control of hypertension and dyslipidemia, flush out toxin and strengthen immune system. These are all the benefit of fasting. সুতরাং রোজা রাখলে কিন্তু অনেক উপকার, ডায়াবেটিস, হাইপারটেনশন, ডিসলিপিডিমিয়া কন্ট্রোল হবে, বডি ওয়েট কন্ট্রোল হবে এবং ইমিউন সিস্টেম স্ট্রেংথেন হবে। What are the risks associated with fasting? রোজা রাখার ঝুঁকি কি?
একটা হচ্ছে ডায়াবেটিস কমে যেতে পারে, দ্যাট ইজ হাইপোগ্লাইসেমিয়া। দেয়ার ক্যান বি হাইপারগ্লাইসেমিয়া অথবা ক্রাইসিস, যেটাকে আমরা ডায়াবেটিক কেটোএসিডোসিস বলছি। দেয়ার ক্যান বি ডিহাইড্রেশন এন্ড দেয়ার ক্যান বি থ্রম্বোসিস। সো ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিস ডিউরিং রমাদান, রোজার সময় আসলে আমরা কিভাবে ম্যানেজ করব, যেটা আমাদের মূল বিষয়, সেটা নিয়ে একটু আলোচনা করি। একটা হচ্ছে কেয়ার মাস্ট বি ইন্ডিভিজুয়ালাইজড এন্ড ম্যানেজমেন্ট প্ল্যান উইল ডিফার ফ্রম ইচ স্পেসিফিক পেশেন্ট। তার মানে প্রত্যেকটা মানুষের জন্য একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল প্ল্যান, আমরা সবার জন্য একই চিকিৎসা না, এবং প্রত্যেকটা মানুষের জন্য আমাদের ম্যানেজমেন্ট প্ল্যান ডিফার করবে পারসন টু পারসন। পেশেন্টকে আমরা এডুকেট করব এবং কাউন্সিলিং করব রিগার্ডিং অ্যাকিউট কমপ্লিকেশন এন্ড দেয়ার ম্যানেজমেন্ট এন্ড হাউ টু প্রিভেন্ট দেম, ব্লাড সুগার মনিটরিং, মিল প্ল্যানিং, ফিজিক্যাল অ্যাক্টিভিটি ট্র্যাক এন্ড ডোজ অ্যাডজাস্টমেন্ট। পেশেন্টকে আমাদের educate করতে হবে। This is very important because without education, patient will develop hypo or hyperglycemia. ডায়েট প্ল্যানের মধ্যে আমরা মডিফাই করি। আসলে ডায়েটের মধ্যে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আসলে রোগী কি ধরনের খাবার খাচ্ছে বা এই ধরনের। তো এটার ক্ষেত্রে মডিফিকেশন হলো আমরা রোগীদের বলি take sehri as late as possible, মানে sehri একদম শেষ সময় খেতে হবে। Diet should remain same, healthy and balanced as before Ramadan. Ingestion of food containing complex carbohydrate that delays in digestion and absorption is good choice for sehri, while food with more simple carbohydrate is more appropriate at iftar. ইফতারে খেতে হবে একটু সিম্পল কার্বোহাইড্রেট, যেটা রেপিডলি রক্তে অ্যাবজর্পশন হয়ে ব্লাড সুগার বাড়াবে। আর সেহরিতে খেতে হবে বেশি মূলত কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যেটা ডিলে ইন ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন, তারপরে ব্লাড সুগারটা খুব দ্রুত বাড়বে না। Take plenty of fluid after iftar to avoid dehydration. Plenty of fluid খেতে হবে যাতে ডিহাইড্রেশন না হয়। নাইট মিল, অনেক রোগী এসে আপনাকে বলবে যে স্যার রাতের বেলা আমি খাবার খাই না অথবা সেহরি খাই না, অবশ্যই রাতের খাবার খেতে হবে, সেহরিও খেতে হবে। আর জিলাপি, সুইট, সুগার কন্টেনিং শরবত, ফ্রাইড ফুড, কাবাব, পাকোড়া, পুরি, পরোটা, হ্যাঁ, এগুলো ইফতারে মিষ্টি খাবার যতদূর সম্ভব অ্যাভয়েড করে থাকাই উচিত। রোজায় ডায়াবেটিসের খাবার আমি অলরেডি ইংরেজিতে যেটা বললাম সেটা বাংলায় লেখা আছে। শেষ সময় অল্প কিছুক্ষণ আগে খেতে হবে। ইফতারে বেশি পরিমাণে মিষ্টি অথবা চর্বি জাতীয় খাবার খাওয়া যাবে না। ডিফারেন্ট টাইপস এর ডায়েট চার্ট আমরা রোগীদের করে দিই। এখানে জাস্ট একটা এক্সাম্পল দেখানো হইলো। 1400 কিলো ক্যালোরি, 1600 কিলো ক্যালোরি, 1800 কিলো ক্যালোরি, 2000 কিলো ক্যালোরি, বিভিন্ন ডোজ অ্যাডজাস্টমেন্ট। সেটা আপনি এক হচ্ছে পেশেন্টের বডি ওয়েট দেখে আমরা পেশেন্ট রোজার আগে যত কিলো ক্যালোরি পাইতো, রোজার সময় আমরা ঠিক একই পরিমাণ কিলো ক্যালোরি রাখি, খুব বেশি চেঞ্জ করি না, পেশেন্ট ওইটাই পেতে থাকে। এখানে কিছু এক্সচেঞ্জ ফুড এটা দেখানো হলো, এটা দেখলে আপনি বুঝতে পারবেন। পেশেন্ট হয়তো কখনো এসে আপনাকে জিজ্ঞেস করবে যে আমি খিচুড়ি খেতে চাই, আমি বিরিয়ানি খেতে চাই, কতটুকু খাবে। যাতে পেশেন্টকে অবশ্যই এক্সচেঞ্জ ফুড নিয়েও পেশেন্টের একটা ভালো ধারণা থাকা উচিত। রোজার সময় পেশেন্টকে অবশ্যই বলা উচিত যে আসলে এক্সারসাইজ করতে হবে কিনা। আমরা যেটা বলি নরমাল লেভেল অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি শুড বি মেইনটেইন। একদম সারাদিন শুয়ে থাকা যাবে না, হাঁটা চলা আপনি করা উচিত। Exercise or excessive physical activity during daytime should be avoided, particularly at the late evening. বিকালের দিকে বেশি এক্সারসাইজ করা যাবে না, এটাতে হাইপোগ্লাইসেমিয়া ঝুঁকি বাড়ে। এক্সারসাইজ ক্যান বি পারফর্ম 2 hours after iftar. ইফতারের 2 ঘন্টা পর আপনি চাইলে এক্সারসাইজ করতে পারেন। আমরা যে তারাবির নামাজ পড়ছি, তারাবির পেপার শুড বি কনসিডার্ড এজ এ পার্ট অফ ডেইলি এক্সারসাইজ। আমরা যে তারাবির নামাজ পড়ছি সেটাতেও কিন্তু আমাদের কিছুটা এক্সারসাইজ হচ্ছে। ড্রাগ এন্ড ডোজ অ্যাডজাস্টমেন্ট ভেরি ইম্পর্টেন্ট। এটা আপনাদের সবাই জানা উচিত যে আমরা মেডিকেশন গুলো যে অ্যাডজাস্ট করি রোজার সময়, এটা আসলে মূলত আপনাদের জানা উচিত মেডিকেশন গুলো কিভাবে অ্যাডজাস্ট করবেন। যেসব পেশেন্ট গুলো মেডিকেল নিউট্রিশন থেরাপি পাচ্ছে তাদের ক্ষেত্রে আসলে ডোজ মডিফিকেশনে এক হচ্ছে পেশেন্ট তাদের শুধু খাবার দাবার অ্যাডভাইস এবং এনশিওর এডুকেট অ্যামাউন্ট অফ ফ্লুইড ইনটেক আফটার ইফতার, এটা আমাদের এনশিওর করতে হবে। মেটফর্মিন যা পাচ্ছে, আমি আপনাদের বাংলায় বলি, মেটফর্মিন যা পাচ্ছে সারাদিনে আগে পেশেন্ট যে পরিমাণ ডোজ পাইতো রোজার সময় সেটা চেঞ্জ হবে না, নাম্বার 1। যেসব পেশেন্ট একবেলা মেটফর্মিন পাচ্ছে সেটা আপনি দিবেন হচ্ছে ইফতারে। যেসব পেশেন্ট 2 বেলা মেটফর্মিন পাচ্ছে সেটা দিবেন হচ্ছে ইফতার এবং সেহরিতে। যেসব পেশেন্ট 3 বেলা মেটফর্মিন পাচ্ছে সকালের ডোজটা দিবেন হচ্ছে সেহরিতে এবং দুপুর এবং বিকালের ডোজটা দিবেন হচ্ছে ইফতারে। সকালের ডোজটা দিবেন সেহরিতে এবং দুপুর এবং বিকালের ডোজটা দিবেন ইফতারে। আর যেসব পেশেন্ট প্রলংড রিলিজ প্রিপারেশন পাচ্ছে, ধরেন কোমেট এক্সাক্ট, যেটা আপনি অবশ্যই ইফতারে দিবেন। এটা হচ্ছে মেটফর্মিন। সালফোনাইডের ক্ষেত্রে আপনি 4টা সালফোনাইড আমরা কমনলি ইউজ করি, গ্লিকাজাইড, গ্লিপিজাইড, এছাড়াও 2টা ইউজ করি, একটা হচ্ছে গ্লিবেনগ্রামাইড আর একটা হচ্ছে গ্লিপিজাইড।
রোজায় বলা আছে গ্লিকাজাইড অথবা গ্লিমিপোয়েটটা আপনার বেশি ইউজ করা উচিত, কারণ এগুলোতে হাইপোগ্লাইসেমিয়া হওয়ার সম্ভাবনা কিছুটা হলেও কম। গ্লিভেনক্লামাইডটা অ্যাভয়েড করা উচিত, লং অ্যাক্টিং এবং হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি বেশি। যেসব পেশেন্ট দিনে এক বেলা পাচ্ছে ইফতারে দিবেন, যেসব পেশেন্ট 2 বেলা পাচ্ছে ইফতারে দিবেন এবং সেহরিতে দিবেন। কিন্তু যাদের ব্লাড সুগার আপনি খুব ভালো পাবেন তাদের ক্ষেত্রে আপনি সেহরিতে এই ডোজটা চাইলে আপনি একটু কমায় দিতে পারেন সালফোনারিয়ার ক্ষেত্রে। ম্যাগনেটিনাইটস আমরা একটু কম ইউজ করি, খুব বেশি ইউজ করি যে তা না, এটা দিনে 3 বেলা যদি পেয়ে থাকে ডোজটা আপনি একটু কমায় দিবেন। একাবোস এবং DPP-4 ইনহিবিটর আপনার কোনো ডোজ মডিফিকেশন দরকার নাই। থায়াজোলিন ইনহিবিটর ডোজ মডিফিকেশন দরকার নাই। SGLT2 ইনহিবিটর নতুন ডায়াবেটিস যে মেডিকেশন, এটা কিডনিতে গ্লুকোজ রিঅ্যাবজর্পশনটা কমায় দেয়, ডোজ মডিফিকেশনের কোনো দরকার নাই। এটা ইফতারের পর খেতে হবে। এটা কাজ করি হচ্ছে রেনাল টিউবুলসে গ্লুকোজ রিঅ্যাবজর্পশনটা কমায় দেয়, গ্লুকোজ ইউরিনের সাথে চলে যায় উইথ ওয়াটার, যার ফলে ডায়ালিসিস হতে থাকে, যার ফলে পেশেন্টের হাইপোটেনশনের একটা ঝুঁকি থাকে। যার ফলে যারা SGLT2 ইনহিবিটর পাচ্ছে, 3টে SGLT2 ইনহিবিটর পাওয়া যায় আমাদের দেশে, ডাপাগ্লিফ্লোজিন, কানাগ্লিফ্লোজিন এন্ড এম্পাগ্লিফ্লোজিন। তাদেরকে আমরা 500 থেকে 1000 ml বাড়তি পানি খেতে বলি ইফতারের পর। 4 ধরনের পেশেন্টদের ক্ষেত্রে SGLT2 ইনহিবিটর না দেয় বেটার। একটা হচ্ছে এলডারলি, একটা হচ্ছে রেনাল ইমপেয়ারমেন্ট, একটা হচ্ছে হাইপোটেনশন, একটা হচ্ছে যারা ডায়াবেটিক্স পাচ্ছে। সাধারণত আমরা ডোজ অ্যাডজাস্ট করি না। এম্পাগ্লিফ্লোজিনটা আমরা কমনলি ইউজ করি 10 এবং 25। পেশেন্ট আগে যা পায় রোজার সময় একই ডোজ পাবে। ইনসুলিন যা পাচ্ছে, যা প্রিমিক্সড ইনসুলিন পাচ্ছে, সকালের ডোজটা দিবেন আপনি ইফতারে এবং রাতের ডোজটা সেহরিতে দিবেন 25 থেকে 50% কমায়া। স্প্লিট মিক্সড ইনসুলিন যা পাচ্ছে, ধরেন একটা পিট পাচ্ছে 2 বেলা, ইনসুলেটর 2 বেলা, সেই ক্ষেত্রে আপনি রেগুলার ইনসুলিন সকালেরটা দিবেন হচ্ছে ইফতারে এবং রাতেরটা 25 থেকে 50% দিবেন হচ্ছে সেহরিতে। ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন যেটা পাচ্ছে, সকালের ডোজটা দিবেন হচ্ছে ইফতারে, রাতের ডোজটা 50% কমায় দিবেন হচ্ছে সেহরিতে। যেসব পেশেন্ট বেজাল বোলাস ইনসুলিন পাচ্ছে, বোলাস রেজিমেন, এখানে দেখেন নিচে লেখা আছে মর্নিং এরটা যাবে হচ্ছে ইফতারে, লাঞ্চেরটা যাবে হচ্ছে ডিনারে, এবং লাঞ্চেরটা যাবে হচ্ছে ডিনারে, এবং ডিনারে যেটা পাইতো সেটা 25 থেকে 50% কমায় সেহরিতে দিতে হবে। বেসাল ইনসুলিন যেটা, এটা ঠিক একই সময়ে পাবে, ডোজটা আমরা 15 to 30% ডোজটা কমায় দিই। আর GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট যেমন লিরাগ্লুটাইড, ভিক্টোজোনায় পাওয়া যায়, যা পেতে থাকে সাধারণত আমরা এক বেলায় দিই 0.6, 1.2 অথবা 1.8 মিলিগ্রাম। সাধারণত আমরা এটা ইফতারি কন্টিনিউ করতে বলি। ব্লাড সুগার মনিটরিং এর ক্ষেত্রে আপনাদের একটু বলি। একটা হচ্ছে ব্লাড সুগার আপনাকে চেক করা উচিত যাতে পেশেন্টের কোনো হাইপোগ্লাইসেমিয়া অথবা হাইপারগ্লাইসেমিয়া হচ্ছে কিনা, এবং সেই আগে এবং হচ্ছে ইফতার 1 থেকে 2 ঘন্টা আগে আপনি সুগার চেক করবেন যে কোনো হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে কিনা, এবং ইফতার 2 ঘন্টা পরে, ডিনার 2 ঘন্টা পরে এবং সেহরির 2 ঘন্টা পরে আপনি এখানে টু ডিটেক্ট সাবক্লিনিক্যাল হাইপোগ্লাইসেমিয়া, মানে ইফতারি মানে আমরা যেটা সাধারণত পরীক্ষা করি, খালি পেটে পরীক্ষা করি আর খাবার 2 ঘন্টা পর পরীক্ষা করি। খাবার 2 ঘন্টা পর পরীক্ষাগুলো চলে যাবে টুয়ার্ডস পোস্ট ইফতার, ডিনার এবং সেহরি। হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে কিনা সেটা আপনি সেহরির আগে এবং ইফতারের আগে সুগার চেক করবেন। ইনসুলিন ডোজ অ্যাডজাস্টমেন্ট আপনি ইফতারের আগে দেখে, যদি ইফতারের আগে যদি সুগার বেশি থাকে আপনাকে বেজাল ইনসুলিনটা বাড়াতে হবে। ইফতারের পরে যদি সুগার বেশি থাকে তাহলে ইফতারে যে আপনি যে বোলার যে ইনসুলিন নিচ্ছেন অথবা রেগুলার ইনসুলিন নিচ্ছেন সেটা ডোজ বাড়াবেন। ডিনারের পরে যদি সুগার বেশি থাকে ডিনারের সময় ইনসুলিনটা বাড়াবেন। সেহরির 2 ঘন্টা পরে যদি সুগার বেশি থাকে সেহরির ইনসুলিন ডোজটা বাড়াবেন। কিন্তু সেহরির আগে যদি সুগার বেশি থাকে আপনি সন্ধ্যার সময় যে NPH দিচ্ছেন, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন, সেটা ডোজ বাড়াবেন। এবং দুপুর 12টা-1টার দিকে সুগার দেখবেন, এবং সেটা যদি বেশি থাকে তাহলে আপনি সেহরিতে NPH ডোজটা অ্যাডজাস্ট করবেন। এটা দেখে দেখে ডোজটা অ্যাডজাস্ট করতে হবে। মনে রাখবেন বোলাস অথবা রেগুলার ইনসুলিন যেগুলো পাচ্ছে এগুলো 2-3 ঘন্টা কাজ করে, যার ফলে খাবার 2 ঘন্টা পরে সুগার দেখেই আমরা ডোজগুলো অ্যাডজাস্ট করি। কখন রোজা ভাঙতে হবে? একটা হচ্ছে ব্লাড সুগার যদি 3.9, হ্যাঁ জি স্যার, ওই যে ডোজের ব্যাপারে কয়েকজন প্রশ্ন করছিল যে স্যার ডোজ আরেকবার একটু শর্টলি। আচ্ছা ডোজের ব্যাপারে আমি ওই পিছনে 5টা কেস সিনারিও দিছি, ওখানেও আপনি ডোজগুলা বুঝতে পারবেন। তবুও আমি ডোজটা আরেকবার বলি, সেটা হচ্ছে স্পেশালি ইনসুলিনের ক্ষেত্রে আমি আবারও বলি, যেসব পেশেন্ট 2 বেলা ইনসুলিন পাচ্ছে সকালের ডোজটা, অন্য সব মেডিকেশনের ক্ষেত্রে খেয়াল রাখবেন, সকালে যে ওষুধটা খাইতো রোগী রোজার আগে সেটা যাবে হচ্ছে ইফতারে, দুপুরে যে রোগী যে ওষুধটা খাইতো সেটা যাবে হচ্ছে তারাবির নামাজের পরে যে আমরা খাই তখন,
রাতে আমরা যে ডোজটা, যে পেশেন্ট আগে রাতে যে ওষুধটা খাইতো সেটা আমরা দেবো হচ্ছে সেরিতে, রোজাতেও তাই। যেসব পেশেন্ট প্রিমিক্সড ইনসুলিন পাচ্ছে, যেমন হচ্ছে মিক্সটার্ট পাচ্ছে, শর্ট এবং মিক্সটার 30-70 মানে হলো 30% শর্ট অ্যাক্টিং, 70% ইন্টারমিডিয়েট অ্যাক্টিং। তো যেসব পেশেন্ট মিক্সটার পাচ্ছে 2 বেলা করে, তো সকালের ডোজটা আপনি দিবেন হচ্ছে ইফতারে এবং রাতের ডোজটা দিবেন হচ্ছে সেহরিতে। কিন্তু সারাদিন যেহেতু পেশেন্ট না খেয়ে থাকবে, সেজন্য সেহরির ডোজটা আমরা 25-50% কমায় দিই। একটা এক্সাম্পল দিই, কোনো পেশেন্ট পাচ্ছে হচ্ছে সকালে 10, রাতে 8। রোজার সময় আপনি ইফতার সকালে যে 10 পাচ্ছে সেটা দিবেন হচ্ছে ইফতারে, রাতে যে 8 পাচ্ছে সেটা সেহরিতে দিবেন। আপনি 8-এর জায়গায় হয় 4 দিবেন, নয়তো 6 দিবেন, মানে ডোজটা একটু কমায় দিবেন। এটা হলো প্রিমিক্সড ইনসুলিন, যেসব পেশেন্ট মিক্সটার্ট পাচ্ছে বা এই ধরনের হিউমিরিন 70-30, ম্যাক্সিলিন 30-70 পাচ্ছে। যেসব পেশেন্ট স্প্লিট মিক্সড ইনসুলিন পাচ্ছে, মানে দুইটা ইনসুলিন একসাথে মিশিয়ে পায়, শর্ট অ্যাক্টিং এবং ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, ধরেন একটা পিট পাচ্ছে সাথে ইনসুলেটার পাচ্ছে, হিউমিরিন আর পাচ্ছে সাথে হিউমিরিন এন পাচ্ছে। তো এই ক্ষেত্রে রেগুলার ইনসুলিনের ক্ষেত্রে শর্ট অ্যাক্টিংটা দেবেন হচ্ছে সকালে যেটা পাইতো সেটা হচ্ছে ইফতারে, দুপুরে যদি পেয়ে থাকে কোনো পেশেন্ট সেটা দিবেন তারাবির নামাজের পরে যে আমরা খাই তখন। রাতের ডোজটা আপনি 25-50% ডোজটা কমায় দিয়ে ইনসুলিন যেটা সেরিতে দিন পাই, লং অ্যাক্টিং অথবা বেসাল ইনসুলিনটা পাবেন হচ্ছে রাতের বেলা। যেসব পেশেন্ট 3 বেলা ইনসুলিন পাচ্ছে, আপনি নিচে দেখেন লিখে আছে মর্নিং ডোজটা আমরা দেবো ইফতারে, লাঞ্চ ডোজটা আমরা দেবো ডিনারে, মানে তারাবির নামাজের পরে যে খাবে তখন, আর ডিনারে যে ডোজটা সেটা আমরা ডোজটা 25-50% কমে আমরা সেরিতে দেবো। বেসাল ইনসুলিন আমরা সাধারণত দিনে একবারই দেই, গ্লাডজিন বা লেভিমিল, ল্যান্টাস নামে পাওয়া যায়, আপনারা জানেন। এটা আমরা সাধারণত বলি দিনে একবেলা দিতে হবে, খাওয়ার আগে পরে যে কোনো সময় দেওয়া যায়, প্রত্যেকদিন একই সময় দিতে হয়। আমরা সাধারণত রাত 10টায় দিতে বলি। তো এটা রাত 10টাই থাকবে, রাত 10টায় 15-30% ডোজটা আমরা কমায় দেবো। হ্যাঁ, GLP-1 অ্যানালগ যদি পেয়ে থাকে সব ডোজের জন্য। আমি পিছনে 5টা কেস সিনারিও দেখাবো আপনাদের, যেটাতে আপনারা বুঝতে পারবেন যে এই যে আমরা যে পড়াচ্ছি এটা, এই নলেজ দিয়ে আমরা কেস সিনারিও অ্যাডজাস্টমেন্ট, প্লাস আমি রাতে গ্রুপে আমি এতক্ষণ যা বললাম সবগুলা ওয়ার্ড ফরম্যাটে একটা পোস্ট দিয়ে দেবো, যার ফলে আপনার খুব বেশি মুখস্থ করার দরকার নাই, ইউ উইল গেট অল দ্য ইনফরমেশন। আজকে রাতেই দেবো। আচ্ছা, ব্লাড সুগার মনিটরিং এর ক্ষেত্রে একটু বলি, সেটা হচ্ছে এটা তো বললাম, একটা হচ্ছে পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে কিনা। আমরা রোগীদের বলি যে একটু বিকালের দিকে সুগারটা চেক করেন, যদি সুগার যদি বেশি থাকে তার মানে সেভিতে যে ইনসুলিন নিচ্ছেন সেটা ডোজটা একটু বাড়াইতে হবে, এবং বিকালে সুগার দেখে বোঝা যাবে যে পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে কিনা। প্রত্যেক বেলা খাবার 2 ঘন্টা পরে, মানে ইফতারের 2 ঘন্টা পর, ডিনারের 2 ঘন্টা পর, সেভির 2 ঘন্টা পর সুগারটা চেক করবো পেশেন্টের কোনো হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে কিনা। কখন রোজা ভাঙতে হবে? আমরা বলি যে ব্লাড সুগার যদি 3.9 অথবা 16.7 কম হয়, একটা জিনিস খেয়াল করবেন, যেসব পেশেন্টের ব্লাড সুগার 16.7 বেশি, আমরা দেখে আসবে কোন সময়। অনেক সময় রোগীরা বলে যে স্যার এই 1 ঘন্টা আছে ইফতারের জন্য, তখন বলি যে সমস্যা নেই, হয়তো রাখতে পারবেন। কিন্তু সকালের দিকে দুপুরের দিকে যদি হয় সুগার খুব বেশি, আমরা ওটা ভেঙে ফেলতে বলি। পেশেন্টের যদি হাইপোগ্লাইসেমিয়ার সিমটম হয়, বুক ধরফর করছে, ঘামাচ্ছে, পেশেন্টের যদি কোনো অ্যাকিউট ইলনেস হয়, অথবা পেশেন্টের যদি কোনো সিক ডেজ, পেশেন্ট অসুস্থ, সেসব ক্ষেত্রে আমরা রোজা না রাখতে বলি, রোজা ভেঙে ফেলতে বলি। আমি একটা হাদিসের আয়াত আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে, রোজা রেখে যদি কোনো ব্যক্তি হঠাৎ এমন কোনো রোগে আক্রান্ত হয়ে পড়ে যে কিছু দাওয়া পানি না খেয়ে জীবন নাশের আশঙ্কা হতে পারে বা রোগ অত্যন্ত বেড়ে যেতে পারে, তবে এমত অবস্থায় রোজা ছেড়ে দিয়ে ওষুধ সেবন করা জায়েজ আছে। গর্ভবতী মায়েদের যদি এমন অবস্থা হয় যে নিজের বা সন্তানের প্রাণ নাশের আশঙ্কা হয়, তো রোজা ভাঙা দুরস্থ আছে। রোজা না রাখার অনুমতি, কেহ যদি এমন রোগাক্রান্ত হয়েছে যদি রোজা রাখে তার রোগ বেড়ে যায়, দুরারোগ্য হয়ে যাবে, জীবন হারানোর আশঙ্কা হয়, তাহলে রোজা না রেখে আরোগ্য লাভের পর কাজ রাখা দুরস্থ আছে। শুধু নিজের কাল্পনিক খেয়ালে রোজা রাখা যায় না। যখন কোনো মুসলমান দিনদার চিকিৎসক সার্টিফিকেট দেবেন যে রোজা তার জন্য ক্ষতি করবে, তখন রোজা ছাড়া যায় না। তার মানে দেখেন, আমরা এতক্ষণ যা বললাম, ইসলাম ধর্ম কিন্তু খুব সহজ মানুষের জন্য। বলছে যে যখন আপনি physically, when there is any kind of acute illness, in that case আপনি রোজা না রেখে পরে একটা সময় রোজা রাখতে পারবেন। হ্যাঁ,
এটা বাইতুল মোকাররমে খতিব মাওলানা ওবায়দুল হক রোগী এসে আপনাকে জিজ্ঞেস করবে প্রত্যেক আপনার যতজনকে ডাক্তারকে যে স্যার রোজা রাখা অবস্থায় ডায়াবেটিস চেক করা জায়েজ কিনা, আমার রোজা ভাঙবে কিনা। হ্যাঁ, কথা হলো রোজা রাখা অবস্থায় ইনসুলিন যদি প্রয়োজন হয়, সুগার খুব বেশি ইনসুলিন দিতে হবে, রোজা রাখা অবস্থায় চামড়ার নিচে ইনসুলিন দেওয়া, দেখেন এখানে লিখা আছে রমজান মাসে রোজা রেখে রক্ত পরীক্ষা করা ও চামড়ার নিচে ইনসুলিন ইনজেকশন দেওয়া জায়েজ। এখানে মাওলানা ওবায়দুল হক বাইতুল মোকাররমে খতিব ছিল, ওনার সিগনেচার। মিশরীয় ফতোয়া বিভাগ, ইজিপশিয়ান ফতোয়া বিভাগ, এখানে আপনি দেখেন রোজা ডায়াবেটিস রোগী রোজা রাখা অবস্থায় চামড়ার নিচে ইনজেকশনের মাধ্যমে ইনসুলিন নিলে তাতে রোজাকে কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। রোজাদার চামড়ার ভিতরে ইনসুলিন ইনজেকশন দিলে রোজা নষ্ট হয় না। তবে রোজাদার যদি ইচ্ছাকৃতভাবে খোলা উদয় বা খোলা উদয় বা রক্তবাহী রগের ভিতরে কিছু পৌঁছালে বা পানীয় কিছু পৌঁছালে যার তার চেতনা লোপ পায়, তার দ্বারা রোজা নষ্ট হয় বা রোজা করে নিশ্চয়ই আল্লাহ সবচেয়ে ভালো জানেন। তার মানে ইজিপশিয়ান ক্ষতি করলে সবাই সৌদি আরবে আসলে রোজা রাখা কি থিংস কি করলে রোজা ভাঙবে। একটা হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন, করলে রোজা ভাঙবে। একটা হচ্ছে রিসিভিং ভায়া নিডল নারিশিং সাবস্টেন্স উইথ রিগার্ড টু ইনজেকশন হুইচ ডু নট medical treatments such as penicillin or insulin for the purpose মানে সাইট আপনি কিন্তু বললাম ওয়ান্স ডেইলি করে পাচ্ছে, আপনি এটা সন্ধ্যা পড়লেন, টু বি অন দ্য সেফ সাইড আপনি এটা সন্ধ্যা পরেও দিতে পারেন। যেসব পেশেন্ট ডায়ালাইসিস পাচ্ছে ডায়ালাইসিসে কিন্তু রোজা ভাঙবে। যেসব পেশেন্ট ব্লাড ডোনেট করছে কিন্তু fasting valid because that her fast is still valid. If the bleeding of a woman who is menstruating ceases at night and he feels that he had intention of fasting, then dawn comes before she is doing the ghusl, the view of all the scholars that her fast is valid. It is preferable for a woman to keep her natural cycle and to accept that what Allah has given for her, not to take any medication to prevent her period. If a woman takes pill and her period stops as a result, her fast is acceptable. তার মানে হলো মাসিক হলে রোজা ভাঙবে, কিন্তু শুধু রোজা রাখার জন্য ওষুধ খেয়ে মাসিক পেছানো ঠিক হবে না। হ্যাঁ, এটা সবসময় মনে রাখবেন। কিন্তু কোনো পেশেন্ট যদি আগে পিল খাইতো এখন পোস্ট পিল অ্যামিনোরিয়া হচ্ছে, তার ক্ষেত্রেও কিন্তু রোজা হবে। কি করলে রোজা ভাঙবে না আপনারা সবাই জানেন, আমি শুধু দেখে যান। হ্যাঁ, এনেমা, আই ড্রপ, এয়ার ড্রপ, টুথ এক্সট্রাকশন, ট্রিটমেন্ট অফ ইনজুরি, রোজা ভাঙবে না। মেডিকেল ট্যাবলেট দ্যাট আর প্লেসড আন্ডার দ্য টাং, আমরা অনেক সময় নিডোকার্ড ট্যাবলেট বা এই ধরনের এনজাইনার জন্য, হার্ট অ্যাটাকের জন্য বিভিন্ন ট্যাবলেট জিহ্বার নিচে দিয়ে রোজা ভাঙবে না। Insertion of anything into the vagina such as specialized spectrum of the doctor's finger for the purpose of medical examination, হ্যাঁ, তার মানে vaginal examination করলে রোজা ভাঙবে না। Insertion of medical instrument or IUD into the uterus, হ্যাঁ, রোজা ভাঙবে না। Anything that enters the urinary tract or male or female such as catheter tube, medical scopes or opaque dye inserted for the purpose of exam, তার মানে IVU অথবা ব্লাডার ওয়াশ করলেও রোজা ভাঙবে না। Filling, extraction of cleaning of teeth, আপনি দাঁতের যদি কোনো কাজ করেন রোজা ভাঙবে না। রিনজিং দ্য মাউথ, গার্গলিং অথবা স্প্রে সো লং অ্যাজ টু অ্যাভয়েড সলভিং এনিথিং দ্যাট রিচেস দ্য থ্রোট, গলগলা করা বা স্প্রে করা, এটাতে রোজা ভাঙবে না।
অক্সিজেন অথবা অ্যানেস্থেটিক গ্যাস অক্সিজেন দেওয়া হইলেও কোনো কারণে কোনো পেশেন্টের যদি দই হয় এটা রোজা ভাঙবে না, যেহেতু অক্সিজেনে কোনো নিউট্রিশন নাই। এনিথিং দ্যাট এন্টার্স দ্য বডি লাইক এ স্কিন ক্রিম, মানে আমরা স্কিন ডিজিজ থাকে যেসব স্কিন ক্রিম অথবা অয়েন্টমেন্ট যেগুলো দেয় রোজা ভাঙবে না। ইনসারশন অফ ফাইন টিউব ভায়া দ্য ব্রেইন ফর ডায়াগনস্টিক ইমেজিং, আপনি যদি এনজিওগ্রাফি করেন রোজা ভাঙবে না। টেকিং স্যাম্পল ফর দ্য, আপনি যদি লিভার বায়োপসি করেন রোজা ভাঙবে না। এন্ডোস্কোপি যদি করেন রোজা ভাঙবে না। ইন্ট্রোডাকশন অফ এনি মেডিকেল ইনস্ট্রুমেন্ট অর ম্যাটেরিয়ালস টু দ্য ব্রেন ওয়েস্টমেন্ট। আমাদের কোনো কারণে একটা পেশেন্ট আমি সিএসএফ স্টাডি করা দরকার, আমি মাল্টিপল স্ক্লেরোসিস সন্দেহ করছি বা অন্য কোনো কারণে আমি সিএসএফ স্টাডি করছি, রোজা ভাঙবে না। তার মানে দেখেন দেয়ার আর লটস অফ থিংস যেটাতে রোজা ভাঙবে না। কিন্তু যদি এমন হয় যে যেটা আমরা রোজা না রাখা অবস্থায় করা সম্ভব, তাই ধরেন আপনার একটা লিভার বায়োপসি করা দরকার, সেটা আপনি ইফতারে পরে করলেন বা এরকম একটা সিএসএফ স্টাডি করলেন ইফতারে পরে করলেন। যদি পেশেন্ট যদি রোজা রাখার জন্য যদি ফিট থাকে, আগে দেখবেন পেশেন্ট রোজা রাখার জন্য ফিট কিনা, যেটা আমরা আগে রিস্ক ফ্যাক্টর ক্লাসিফিকেশন অলরেডি বলেছি। এতক্ষণ আমরা যা করলাম, আমি 5টা কেস দেখাবো আপনাদের, তাই আপনারা বুঝতে পারবেন যে আসলে ডায়াবেটিসের ওষুধের ডোজগুলো আমরা কিভাবে অ্যাডজাস্ট করি। 34 বছরের একটা ছেলে, ইউনিভার্সিটি স্টুডেন্ট, মেটফর্মিন পাচ্ছে প্রত্যেক দিন দুপুরে একটা করে কোমেটেক্সাল। পেশেন্টের ফাস্টিং 6.6, টুয়ার্ডস আফটার ব্রেকফাস্ট 8.5, HbA1c 6.5, ওয়েট 70 কেজি, ক্রিয়েটিন 0.9। তার মানে আমি অলরেডি আগেই বলছি যে মেটফর্মিন কোনো পেশেন্ট যদি সাস্টেন রিলিজ মেটফর্মিন থাকে, ডোজের চেঞ্জ হবে না, কিন্তু ডোজটা চলে যাবে হচ্ছে ইফতারে। অ্যাডজাস্টমেন্ট হচ্ছে আমি কোমেটেক্সা 500 ইফতারে দেবো এবং রাতের খাবারের পর, এবং সেভিতে হবে না। অ্যানালাইসিস হচ্ছে ডেইলি ডোজ অফ মেটফর্মিন শুড রিমেইন আনচেঞ্জ, সাস্টেন রিলিজ প্রিপারেশন টেকেন ওয়ান্স ডেইলি শুড বি টেকেন ইন ইফতার। আমরা এতক্ষণ পর্যন্ত পড়লাম, এক হচ্ছে মেটফর্মিনের ডোজ চেঞ্জ হবে না, এক বেলা পারি সেটা ইফতারে দিতে হবে। কেস নাম্বার 2, 44 years school teacher on Secfin, মানে গ্রিন পাইরেট 2 mg once daily, fasting 9.9, towards after breakfast 12.7, HbA1c 7.8, weight 76, creatine 0.7। তার মানে পেশেন্ট সিক্রেট অ্যাকোয়াক পাচ্ছে ওয়ান্স ডেইলি। আমরা অলরেডি আমাদের আলোচনায় বলেছি যে সব পেশেন্ট সিক্রেট অ্যাকোয়াক ওয়ান্স ডেইলি পায়, সেটা দিতে হবে ইফতারে। ইফতারে পেশেন্ট পানি খেয়ে যে রোজা ভাঙে তখনই খেয়ে ফেলতে হবে, এবং খাওয়ার পর অপেক্ষা করা যাবে না, তারপর ইফতার করবে। সুতরাং এই পেশেন্টের এক বেলা যেহেতু পাচ্ছে, আমি ইফতারে দেবো। একটা জিনিস খেয়াল করেন, পেশেন্টের ওয়েট 76 কেজি, কিন্তু ক্রিয়েটিন আমার ভালো আছে, তার মানে পেশেন্ট ওবেস। আমি চাই একটু মেটফর্মিন যোগ করতে পারি, পেশেন্ট যেহেতু শুধু গ্রিন পাইরেট পাচ্ছে, প্লাস HbA1c 7.8, পোস্টপেন্ডেল একটু বেশি, তো এটা আমি রোজার পরে যোগ করে দেবো। সো রমাদানে অ্যাডজাস্টমেন্ট, আমি Secfin 2 mg 100 ইফতারে পাবে। ফর সালফোনাইয়া ওয়ান্স ডেইলি ডোজ শুড বি টেকেন এট ইফতার, যেটা আমরা এতক্ষণ পড়ে আসলাম। এস HbA1c হাই, পেশেন্ট ইজ ওবেস, ক্রিয়েটিন নরমাল, এসেন্সিটাইজ ইজ বেটার টু বি অ্যাডেড, বাট আই হ্যাভ নট এডিট এন্ড প্ল্যানিং টু এড আফটার রমাদান। সুতরাং রোজার পরে, যেহেতু রোজার সময় আবার হাইপো হয় কিনা সেজন্য আমি, এটা আমার প্ল্যান যে রোজার পরে যখন পেশেন্ট আসবে আমি মেটফর্মিন 1 গ্রাম অ্যাড করে দেব। কেস নাম্বার 3, 54 বছর বয়সে হাউসওয়াইফ, গ্যালফাসমেট অথবা ভিলডাগ্রেপ্টিন মেটফর্মিন কম্বিনেশন 50/500 মিলিগ্রাম 2 বেলা করে পাচ্ছে। ফাস্টিং 6.1, টুয়ার্ডস আফটার ব্রেকফাস্ট 7.5, HbA1c 7.3, ওয়েট ভালো আছে, ক্রিয়েটিনও ভালো আছে। আমি আগেই বলছি ভিলডাগ্রেপ্টিন DPP-4 ইনহিবিটর এবং মেটফর্মিনের ক্ষেত্রে ডোজটা অ্যাডজাস্টমেন্টের কোনো করার দরকার নাই, ও যাতে আগের ডোজ পাবে। এখানে 2 বেলা পাচ্ছে, মানে আমি ইফতার এবং সেহরিতে দিয়ে দেবো। গ্যালফাসমেট অথবা ভিলডাগ্রেপ্টিন মেটফর্মিন 50/500 মিলিগ্রাম 101, দ্যাট ইজ নট হাফ, এটা 1 হবে। DPP-4 ইনহিবিটর মেটফর্মিন ডোজ শুড রিমেইন আনচেঞ্জড। তার মানে গ্যালফাসমেটটা আসলে হাফ ভুল লেখা হয়েছে, সকালে একটা, মানে ইফতারে একটা, সেহরিতে একটা পেশেন্ট পাবে। DPP-4 ইনহিবিটর মেটফর্মিনের ডোজ আমরা সাধারণত চেঞ্জ করে নেওয়া যায়। কেস 4, 5টা কেস, দিস ইজ 4th কেসেস। 14 বছরে এক্স গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, মিক্সড পাচ্ছে, সকালে 18, রাতে 14, এবং কোমেটেক্সা পাচ্ছে 2 বেলা করে। ফাস্টিং 12, পোস্টপেন্ডিয়াল 14, HbA1c 10.5। তার মানে ব্লাড সুগার ইজ সো আনকন্ট্রোল, ওয়েট 70 কেজি, ক্রিয়েটিন 2.6, দ্যাট মিন্স দেয়ার ইজ রেনাল ইম্পেয়ারমেন্ট। ক্রিয়েটিন সাধারণত 1.4 এর বেশি হলে বা EGFR 30 নিচে হলে মেটফর্মিন কন্টিনিউ করা উচিত না। আমি মেটফর্মিনটা এখানে বন্ধ করে দেবো। লাইফস্টাইল ইরেটিক, মানে খাবার দাবারের সময় ঠিক নাই, হাইপোগ্লাইসেমিয়া 15 দিন আগে হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে। তার মানে এখানে আপনি খেয়াল করেন, এক হচ্ছে এলডারলি, নাম্বার 2 হচ্ছে ব্লাড সুগার সো আনকন্ট্রোল, নাম্বার 3 হচ্ছে পেশেন্টের লাইফস্টাইল ঠিক নাই, নাম্বার 4 হচ্ছে পেশেন্টের সিকিডি আছে, নাম্বার 5 হচ্ছে দেয়ার ইজ এ হিস্ট্রি অফ হাইপোগ্লাইসেমিয়া। সুতরাং এই রোগী ক্যাটাগরি 1, দে মাস্ট নট ফাস্ট, অবশ্যই মানে রোজা রাখা ঠিক হবে না।
দেখেন কি করলাম, আই হ্যাভ অ্যাডভাইস দ্য পেশেন্ট নট টু ফাস্ট বিকজ বাট পেশেন্ট ইনসিস্ট টু ফাস্ট। অনেক সময় রোগীরা এসে বলে যে স্যার আপনি যাই বলেন আমি রোজা রাখবই। সুতরাং ওইসব ক্ষেত্রে পেশেন্টের ওই অ্যাডভাইসটা আপনাকে মানে এক হচ্ছে আপনাকে ডোজ অ্যাডজাস্ট, কারণ নয়তো রোগী ইনসুলিনের ডোজ অ্যাডজাস্ট না করে আপনার কাছ থেকে চলে গেলে পেশেন্ট ওই ডোজেই রোজার সময় কন্টিনিউ করবে এবং হাইপো পেতে থাকবে। কারণ আমাদের দেশের মানুষ রিলিজিয়ন নিয়ে খুব মানে সেন্সিটিভ। যাতে মেটফর্মিন মিক্সচার উনি পাইতে হচ্ছে 18 আর 14, 18কে আমি ইফতারে দিলাম এবং রাতে যেটা পাইতো সেটা ডোজটা একটু কমায় দিলাম। অ্যানালাইসিস হচ্ছে পেশেন্ট ইজ অফ ক্যাটাগরি 1 ভেরি হাই রিস্ক, ইউলারিয়াস সিকেডি, হিস্ট্রি অফ হাইপোগ্লাইসেমিয়া, লাইফ হিস্টোরি, must not fast, but when insist must be expected in our perspective. I have stopped metformin due to CKD. Number 5, শেষ কেস। 44 বছর একজন ডাক্তার আমার কাছে আসলো, উনি বেজাল বোরাস রেজিমেন পাচ্ছে। বেজাল বোরাস রেজিমেন মানে বোরাস ইনসুলিন পাচ্ছে 3 বেলা, বেজাল ইনসুলিন পাচ্ছে রাতে। বোরাস ইনসুলিন যেটা 3 বেলা পাচ্ছে, সকালে 14, দুপুরে 14, রাতে 10, 3 বেলা খাওয়া 5 মিনিট আগে আগে পাচ্ছে। এবং লং অ্যাক্টিং ইনসুলিন যেটা পাচ্ছে সেটা প্রত্যেকদিন রাতে 20 করে পাচ্ছে, রাত 10টায়, সেম টাইম এভরিডে। কোমেটেক্সা অথবা মেটফর্মিন পাচ্ছে 2 বেলা করে। ফাস্টিং 8.1, টুয়ার্ডস আফটার ব্রেকফাস্ট 12.1, এইচবিএনসি 7.3, ওয়েট 64 কেজি, ক্রিয়েটিন 0.7। তার মানে আমি ডোজটা অ্যাডজাস্ট করব। 3 বেলা যে ইনসুলিনটা পাচ্ছে, সকালেরটা দেবো হচ্ছে আমি ইফতারে, দুপুরেরটা দেবো তারাবির নামাজের পরে খাওয়ার সময়, রাতেরটা দেবো সেহরিতে। ডোজটা 25 থেকে 50% কমায় দেবো। ল্যান্টাসটা রাত 10টায় পাচ্ছে, রাত 10টায় পাবে লং অ্যাক্টিং ইনসুলিন। এটা সারাদিনে একবার দিতে হয়। ডোজটা আমি আগেই বলে আসছি 15 থেকে 30% কমায় দেবো। আর কোমেটেক্সা 2 বেলা পাচ্ছে, এটা ইফতার এবং সেহরিতে দেবো। দেখেন আমি কি করলাম, নবএপিটের ডোজ আমি কমায় দিলাম 14, 10, 6, ডোজটা একটু কমায় দিলাম। ল্যান্টাসের ডোজ পেশেন্ট 20 পাইতো, আমি 15 to 30% কাটিং করে 14 দিলাম। আর কোমেটেক্সা 2 বেলা পাচ্ছেন। Analysis হচ্ছে usual morning and the last dose of rapid acting analog at iftar and night pill, and 20 to 50% of the dinner dose at sehri. We should reduce long-acting analog dose by 15 to 30% at fixed time. Thanks to Axis Medical School, especially to Syed, to arrange a seminar upon this very important topics, diabetes and Ramadan. And thank you for your very kind attention. সাইদ, আপনি যদি আপনি কোনো কোশ্চেন যদি কেউ যদি করে থাকে আপনি বললে আমি হয়তো আপনাকে। জি স্যার, কয়েকটা কোশ্চেন আসছে আমাদের। স্যার একজনে প্রশ্ন করেছেন যে পেশেন্টের ডায়াবেটিস আছে কন্ট্রোলে, 2 ইয়ার্স আগে তার বাইপাস সার্জারি হয়েছিল, তারপর লাস্ট 2 ইয়ার্স রোজা রাখে নাই, এই ইয়ারে তার অবস্থা অনেকটা স্টেবল, এই ইয়ারে কি রোজা রাখতে পারবে? যদি রাখতে পারে তাহলে দুপুরবেলা তিনি যে অ্যান্টি হাইপারটেনসিভ নেন সেটা কখন নেবে? আপনি ডায়াবেটিসে কোনো ওষুধ পাচ্ছে কি? 2 ইয়ার্সে ডায়াবেটিস আছে বাট কন্ট্রোলে। এক হচ্ছে উনি মেনশন করেন, এক হচ্ছে ডায়াবেটিসের ওষুধ আমি যেভাবে মেনশন করলাম সেইভাবে রোজার সময় ডোজটা অ্যাডজাস্ট করতে হবে। বাইপাস হচ্ছে 3 বছর আগে, দ্যাট ইজ নট কন্ট্রাইন্ডিকেশন ফর ফাস্টিং। আমার ধারণা রোজা রাখতে পারবে, তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। দুপুরে যে প্রেশারের যে ওষুধটা খাচ্ছে আমার ধারণা সেটা আপনি ইফতারে দিয়ে দিতে পারেন। পেশেন্ট একবেলা যদি কোনো প্রেশার ওষুধ পেয়ে থাকে সেটা আপনি ইফতার সেই যে কোনো এক সময় দিতে পারেন। আমার ধারণা আপনি ইফতারে দেন। একজন প্রশ্ন করেছেন যে পেশেন্ট যদি মেফিন এক্সার রাতে এবং গ্লিক সকালে খায় তাহলে ডোজ কিভাবে অ্যাডজাস্ট করতে হবে? আচ্ছা, একটা হচ্ছে আমি অলরেডি বলছি যে সব পেশেন্ট সিক্রেটাকক মানে গ্লিকাজাইড পাচ্ছে দিনে একবার, সেটা আপনি ইফতারের সময় দিয়ে দিবেন এবং পেশেন্টকে বলবেন যে আপনি পানি খেয়ে যে রোজা রাখেন তখনই ট্যাবলেটটা খেয়ে ফেলবেন। আর মেটফর্মিন যেটা খাচ্ছে, মেটফর্মিন তো একবেলা খাচ্ছে, সেটাও আপনি ইফতারের পর দিয়ে দিবেন। সুগার কন্ট্রোল থাকবে ইনশাআল্লাহ। স্যার একজনে লিখেছেন যে স্যার Actrapid 20+15+13, Insulatard 12+0+12, Empa10 1+0+0, Comet 500 mg 1+1+1। এটা কিভাবে কন্টিনিউ করবে? এরকমই থাকবে নাকি? আচ্ছা, এক হচ্ছে পেশেন্ট একটা পিট পাচ্ছে 3 বেলা, একটা পিট 3 বেলাকে আমরা বলছি সকালের ডোজটা আপনি দিবেন ইফতারে, দুপুরের ডোজটা দিবেন তারাবির নামাজের পরে এবং রাতের ডোজটা দিবেন সেহরিতে। তবে 25 থেকে 50% কমায় দিবেন, তার মানে অর্ধেক করে কাটিং করতে হবে। ইনসুলেটার যেটা পাচ্ছে 2 বেলা, ইনসুলেটার সকালের ডোজটা দিবেন ইফতারে এবং রাতের ডোজটা দিবেন হচ্ছে
সেহরিতে কিন্তু ডোজটা 50% অর্ধেক দিতে হবে, জাস্ট অর্ধেক অথবা তার চেয়ে একটু কম। কোমেটেক্সার যেটা পাচ্ছে 2-3 বেলা করে, কোমেটেক্সার আপনি ইফতারে দিবেন হচ্ছে তার 3 ভাগের 2 ভাগ, আর 3 ভাগের 1 ভাগ যেটা থাকবে সেটা দিবেন হচ্ছে সেহরিতে। এম্পা যেটা পাচ্ছে, আমি SGLT2 ইনহিবিটর বলছি, এক বেলা যদি পেয়ে থাকে সেটা আপনি ইফতারে দিবেন, ডোজ মডিফিকেশনের দরকার নাই। আপনি যদি মনে করেন হাইপোগ্লাইসেমিয়া রিস্ক আপনি অ্যাসেস করবেন, যদি আপনি মনে করেন যে পেশেন্ট হাইপোগ্লাইসেমিয়া হওয়ার ঝুঁকি বেশি, তাহলে আপনি এক হচ্ছে ইনসুলিনের ডোজটা আরেকটু কমায় দিতে পারেন, মোর দেন 50% কমায় দেন আপনি সেহরিতে। কমায় আপনি দেখেন বিকালের দিকে বা দুপুরের দিকে সুগারটা বেশি থাকে কিনা, যদি বেশি থাকে তারপর ডোজটা আস্তে আস্তে বাড়াইতে থাকবেন। স্যার একজন প্রশ্ন করেছেন যে পেশেন্ট ইজ ফিমেল 52 years old, diabetic for 6 years, takes Mixtard twice 26/27 unit each time. But today her RBS was 22.9. What measures should be taken? আচ্ছা, এক হচ্ছে মিক্সচার্ড পাচ্ছে 2 বেলা করে, ব্লাড সুগার খুব আনকন্ট্রোল, আমার ধারণা ওনার জন্য রোজা রাখা অনেকটাই ঝুঁকিপূর্ণ। কিন্তু আপনি যদি দেখেন এক হচ্ছে এই পেশেন্টের মিক্সচার্ড দিয়ে হয়তো সুগার কন্ট্রোল হবে না, আপনাকে হয়তো বেসাল বোলাসে চলে যেতে হবে অথবা স্প্লিট মিক্সটে চলে যেতে হবে, মানে একটা পিট 3 বেলা, ইনসুলেটর 2 বেলা, হয় ওভাবে যাবেন অথবা 3 বেলা বোলাস ইনসুলিন, রাতে বেসাল ইনসুলিন, এটাতে চলে যাবেন। নাম্বার 2, রোগী যদি বলে যে স্যার রোজার 2-3 দিন আগে আমি ইনসুলিনটা চেঞ্জ করতে চাচ্ছি না বা অবশ্যই আমি রোজা রাখবো, তাই আপনি ইনসুলিনের ডোজটা আমার ধারণা আপনি 6 করে বাড়ায় দেন। রোজার সময় এসে রোজা যখন পেশেন্ট রাখবে তখন রাতের ডোজটা সেহরিতে নিয়ে যাবেন 25-50% কার্টিল করে। আমার ধারণা পেশেন্টের এখানে যদি আপনি দেখেন ক্রিয়েটিন ভালো থাকে, বডি ওয়েট মোটামুটি মানে খুব বেশি একদম ম্যালাইজ না হয়, আপনি সাথে কোনো সেন্সিটাইজার মেটফর্মিন অথবা ভিলডাগ্রিপ্টিন বা যে কোনো DPP-4 ইনহিবিটর অথবা মেটফর্মিনের সাথে যোগ করা উচিত সুগার কন্ট্রোলের জন্য। একজন প্রশ্ন করেছেন নুসরাত আনোয়ার, উনি জানতে চাইছেন যে পেশেন্ট হ্যাড CABG 2.5 month ব্যাক এবং তিনি হিউমুলিন 70/30 পাচ্ছেন, 32 + 0 + 10, সাথে ম্যাগলু ER 500 পাচ্ছেন, 1 + 0 + 1। তিনি রোজা রাখতে পারবেন কিনা? এক হচ্ছে আমি সিএবিজি আমরা যেটা ওয়ার্কিং প্র্যাকটিস করি, যেসব পেশেন্টের বাইপাস হয় আমরা বলি যে যেসব পেশেন্ট বাইপাস হয়েছে সাথে ইনসুলিন পাচ্ছে তাদেরকে আমি সাধারণত চেম্বারে বলি যে আপনি 6 মাস পর থেকে, মানে হচ্ছে রোজা যদি রাখতে চান আপনি 6 মাস পর থেকে রাখাই ভালো, কারণ 2.5 মাসের মধ্যে সিএবিজি আসলে স্টেবল, পেশেন্ট কতটুকু স্টেবল হচ্ছে সেটা একটা প্রশ্ন থেকে যায়। এক নাম্বার 2 হচ্ছে রোগী যদি বলে যে না আমি রোজা রাখবই, তাহলে আপনি হিউমিলিন যেটা 2 বেলা পাচ্ছে, সকালের ডোজটা ইফতারে দিবেন, রাতের ডোজটা 25-50% করে সেহরিতে দিবেন। মেটফর্মিন যেটা 2 বেলা পাচ্ছে এটা ইফতার এবং সেহরিতে দিবেন। কিন্তু এই পেশেন্ট যেহেতু সিবিজি হিস্ট্রি আছে, পেশেন্টের অন্য কোনো কোমরবিডিটি, ক্রিয়েটিনিন, রেনাল ফাংশন বা অন্য ফাংশন স্ট্যাটাস গুলো দেখবেন, পেশেন্টের অ্যাপেটাইট কেমন, এবং এই পেশেন্টের ব্লাড সুগার অবশ্যই রোজার সময় সেহরির 2 ঘন্টা পর, দুপুরে এবং ইফতারের আগে সুগারটা চেক করে দেখবেন, কারণ এই পেশেন্ট হাইপো হওয়ার ঝুঁকি বেশি। স্যার একজন জানতে চাচ্ছেন আব্দুল্লাহ আল আসেম, উনি জানতে চাচ্ছেন যে স্যার সকালে মেটফর্মিন 500 পেলে রোজায় সেটা কখন খাবে? সকালে মেটফর্মিন দিনে এক বেলা যদি পেশেন্ট পেয়ে থাকে, সেটা সকালে হোক, দুপুরে হোক, রাতে হোক, রোজার সময় সেটা ইফতারে চলবে, রোজার সময় ইফতারে। আচ্ছা, ইমু হাদি উনি জানতে চাচ্ছেন যে হিউমেলগ মিক্স 25 এর বেলায় কেমন হবে, ইফতারের আগে, রোজার ইফতারের আগে ডোজ এবং সেহরির রাতের হাফ ডোজ। আচ্ছা, এক হচ্ছে হিউমালগ মিক্স, যেটা এখানে দুটো ইনসুলিন একসাথে মিশানো থাকে মিক্সটার্ডের মতোই, এটা সকালের ডোজটা দিবেন ইফতারে, রাতের ডোজটা দিবেন হচ্ছে সেহরিতে 25-50% কমায় দিবেন। একটা জিনিস এখানে একটু বলে নেই, এক হচ্ছে এই রোগীরা অনেক সময় আপনাকে জিজ্ঞেস করবে যে স্যার ইফতারের সময় কখন ইনসুলিনটা নেব, কিছু ইনসুলিন খাওয়া 5 মিনিট আগে নিতে হয়, কিছু ইনসুলিন খাওয়া আধা ঘন্টা আগে নিতে হয়। রোজার সময় আমরা বলি প্রথমে যখন আজান শুনবেন পানি খেয়ে রোজা ভাঙবেন, এটা হচ্ছে আপনার প্রথম কাজ। রোজা ভাঙা হচ্ছে ফরজ, এটা হচ্ছে 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে আপনি ইনসুলিন নেবেন। 3 নম্বর কাজ হচ্ছে ইনসুলিন নিয়ে সাথে সাথেই আপনি হালকা ইফতার করবেন, ইফতার করে তারপর নামাজ পড়বেন বাসায়, মসজিদে না, বাসায় নামাজ পড়বেন, এখানে আপনার 5-7 মিনিট যাবে, তারপর এসে সাথে সাথে বাকি ইফতারটা করবেন। মানে এক হচ্ছে পানি খেয়ে রোজা ভাঙবেন, ইনসুলিন নেবেন, সাথে সাথে নামাজ পড়বেন, আর হচ্ছে তারপর এসে বাকি ইফতারটা করবেন। এখানে কিন্তু আমরা অন্য ক্ষেত্রে আমরা যে বলি আধা ঘন্টা পর খেতে হবে, এই ক্ষেত্রে কিন্তু আমরা আধা ঘন্টা পর্যন্ত অপেক্ষা করি না। সেহরিতে আমরা বলি সময় থাকলে আধা ঘন্টা আগে, সময় না থাকলে আপনি 10 মিনিট 15 মিনিট যতক্ষণ আগে দিতে পারেন দিয়ে খাবারটা খেয়ে নেবেন।
তার মানে রোজার সময় ইফতারের সময় আধা ঘন্টা অপেক্ষা করার দরকার নেই। রেহনুমা তাবাসসুম তিনি প্রশ্ন করেছেন যে আমার বাবা 2 বেলা ইনসুলিন পান, কিন্তু সেহরিতে হাফ ডোজ ইনসুলিন নিলেও 12টায় ওনার খুব খিদে পায়, তাহলে উনি কি শুধু ইফতার নিতে পারবে? এক হচ্ছে আমরা যেসব ইনসুলিন প্রিমিক্সড ইনসুলিন পাইতো, আমরা রোজার সময় সকালের ডোজটা ইফতারে, রাতের ডোজটা 25 থেকে 50% কার্টেল করে আমরা সেহরিতে দিই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তারপর আমরা সেহরি খাওয়ার 2 ঘন্টা পর দুপুরে এবং হচ্ছে ইফতারের আগে সুগারটা চেক করে সারাদিন একটা অ্যাসেসমেন্ট করি যে সারাদিনের সুগারটা আসলে বেশি থাকছে কিনা। যদি দেখা যায় যে বেশি থাকে তখন আমরা সেহরির ডোজটা আস্তে আস্তে বাড়াতে থাকি। তো 12টা বাজে ওনার ক্ষুধা লাগে, হয়তো সুগারটা একটু কমে যাচ্ছে কিনা, যাতে সেহরির ডোজটা আপনি আরেকটু বেশি কার্টেল করে শুরু করেন, তারপর ডায়াবেটিস দেখে দেখে আস্তে আস্তে বাড়াতে পারেন। একজন প্রশ্ন করেছেন যে ওনার একজন পেশেন্ট আছে 55 বছরের, ডিএম টাইপ 2, ওয়েট 95 কেজি, এফবিএস হচ্ছে 6, পোস্টপ্রান্ডিয়াল ব্লাড সুগার হচ্ছে 10, SbA1c 6, উনি সিটাগ্লিপটিন উইথ মিক্সটার্ড 35-70 পাচ্ছেন, 6+0+4। রামাদানে কিভাবে ডোজ অ্যাডজাস্ট করবেন? এক হচ্ছে সকালে 6 রাতে 4 পাচ্ছে, আমার ধারণা শুধু আপনি ইফতারে 6 দেন, সেহরিতে 25 থেকে 50% কার্টেল করলে ওটা 2 হয় বা 3 হয়। আমার ধারণা সেহরিতে ডোজটা বন্ধ রেখেই আপনি শুধু সকালের ডোজটা ইফতারে দিয়ে আপনি দেখেন। যদি আপনি দেখেন ওই পেশেন্টের আপনি সেহরি খাওয়ার 2 ঘন্টা পর এবং দুপুরে সুগার দেখবেন, যদি দেখে বেশি থাকছে তাহলে আপনি সেহরির সময় 4 ইউনিট ইনসুলিন যোগ করতে পারেন। কিন্তু আমার ধারণা আপনি শুধু ইফতার দিয়ে শুরু করেন আপাতত, কারণ এই পেশেন্ট যেহেতু সেহরিতে একদম কম ইউনিট দরকার হচ্ছে। আর সিটাগ্লিপটিন মেটফর্মিনের ক্ষেত্রে আমি আগেই বলছি, আমি একটা কেসও দেখাইছি, ডোজটা যদি পেশেন্ট 2 বেলা করে পেয়ে থাকে রোজার সময়, সেহরি এবং ইফতার এই 2 বেলা থাকবে, সিটাগ্লিপটিন মেটফর্মিনের ডোজটা মানে চেঞ্জ হবে না রোজার সময়, ডোজ শুড নট বি চেঞ্জড। জি স্যার, আমরা মনে হয় শেষ করতে পারি। আপনি স্যার একটা আচ্ছা, আমি এতক্ষণ পর্যন্ত যা বললাম, যতটুকু পড়লেন, যতটুকু বুঝলেন, আমি সবগুলা ওয়ার্ড ফরম্যাটে একটা ওই অ্যাক্সিস মেডিকেল গ্রুপে বা বিভিন্ন গ্রুপে আমি দিয়ে দেবো, আপনি ওখান থেকে আপনি দেখে দেখে ইউ ক্যান ডোজ অ্যাডজাস্ট, এবং কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করলে আই ক্যান হেল্প ইউ। থ্যাংক ইউ সাইদ এন্ড অ্যাক্সিস মেডিকেল গ্রুপ अगेन। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ওকে, স্যার এন্ড মিটিং দিয়ে দিলেন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ।